শুনশান নিস্তব্ধ রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে চলেছে একটা কালো রঙের হুন্ডা সিটি। হিংস্র সাপদের মতো হাঁ করে থাকা অন্ধকারটা গাড়ির তীব্র হেডলাইটে ক্ষণিকের জন্য মুচকি হাসছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি হলেও গাড়ির মধ্যে বসে ঘামছে সূর্য। এই জঙ্গলটা তাড়াতাড়ি বেরোতে চাইছে। তারপর গাড়ির গতি আর একটু বাড়াতেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে সূর্যের আর্ত চিৎকার, আর তারপরে এক টানা হর্নের আওয়াজ। শীতের গন্ধমাখা রোদটা জানলার অল্প খোলা জায়গাটা দিয়ে এসে মুখে পড়ল সুদীপার। ঘুম জড়ানো চোখে মোবাইলের দিকে তাকাতেই সে লাফিয়ে উঠল। সূর্য এখনো আসেনি। কাল রাতে শেষ ফোনে সে বলেছিল তার দেরি হচ্ছে। সুদীপা কপট রাগ দেখানোয় সূর্য সুরেলা গলায় গেয়ে উঠেছিল, রাগ করো না প্রাণেশ্বরী, যাও কি এবার প্রাণে মরি। একটা থাপ্পড় মারবো, খালি বাজে কথা। রাস্তায় গাড়ি চালিয়ে আসবে। আসছি গো আমার সোনা বউ, তুমি শুয়ে পড়ো, আমি চলে আসবো। এটাই শেষ কথা ছিল। অপেক্ষা করতে করতে সুদীপা যে কখন ঘুমিয়ে পড়েছে ঠিক জানে না সে। কিন্তু এখনো কেন এলো না? চিন্তিত মনে সূর্যকে ফোন করল সে। হ্যালো। একটা অচেনা কণ্ঠ। উৎকণ্ঠার শেষ সীমায় গিয়ে সুদীপা বলে উঠল, হ্যালো, আপনি আপনি কে? সূর্য কোথায়? আমি ইলামবাজার থানার সাব ইন্সপেক্টর রঞ্জন সাহা বলছি। আপনি? আমি সুদীপা ব্যানার্জি। সূর্য কোথায়? ওর ফোন আপনার কাছে কেন? দেখুন মিসেস ব্যানার্জি, ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ইলামবাজার হাসপাতালে নিয়ে এসেছি। আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্ট মানে? হ্যাঁ, ও ঠিক আছে তো? আপনারা আসুন তাড়াতাড়ি। এই নিয়ে গত 1 মাসে 5টা অ্যাক্সিডেন্ট হলো এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে। এই জায়গাটাতেই বারবার কেন হচ্ছে? খবরের কাগজটা রেখে চুরুটটা জ্বালিয়ে এক গাল ধোঁয়া ছাড়লেন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অংশুমান ভট্টাচার্য। প্রত্নতাত্ত্বিক গবেষণার পাশাপাশি প্যারাসাইকোলজি এবং প্রেত চর্চা ওর নেশা। দেশ বিদেশে প্যারাসাইকোলজির কনফারেন্সে যোগ দেন, কয়েকটা বইও লিখেছেন এর উপরে। সাধারণ মানুষের এই ব্যাপারে খুব বেশি জ্ঞান না থাকলেও যারা প্যারাসাইকোলজি চর্চা করেন বা ছাত্রছাত্রী, তাদের মধ্যে অংশুমানবাবু বেশ পরিচিত নাম। এই প্যারাসাইকোলজির পড়াশোনা করতে করতে ওর প্রেত চর্চার শখ জাগে। এমনিতে ঝামেলা ঝঞ্ঝাটহীন অকৃতদার মানুষ। শহরের উপকণ্ঠে 4 কাঠা জমির ওপর দোতলা বাড়ি। বাড়ির নিয়মিত অধিবাসী অংশুমানবাবু আর তার 30 বছরের পুরনো সাথী ভৈরব। ভৈরবকে অংশুমানবাবু লখনৌয়ের একটা মন্দিরের পাশ থেকে নিয়ে আসেন। তখন ভৈরবের বয়স ছিল 5। আজ ভৈরব 35 বছরের শক্ত সমর্থ জওয়ান। অংশুমানবাবুকে জেঠু বলে ডাকে। ভৈরবকে অংশুমানবাবু পড়াশোনা শিখিয়েছেন। পড়াশোনায় অসম্ভব ভালো মাথা ভৈরবের। ইতিহাসে স্নাতকোত্তর পাশ করে অংশুমানবাবুকে তার রিসার্চে হেল্প করে। বিয়ের কথা ভাবেনি। অংশুমানবাবুর সব কাজে সে সহকারী। পেটানো চেহারা, আর মনে ভয় ডর নেই। আর একজন এই বাড়ির অনিয়মিত বাসিন্দা আছে, সেটা হলাম আমি, বিপ্লব, অংশুমানবাবুর মেজ ভাইয়ের ছেলে। এখন ইংলিশ অনার্সের 2nd ইয়ার। জেঠু আমার আইকন। ছোটবেলা থেকেই সমস্ত ছুটি ছাটায় আমার গন্তব্য জেঠুর বাড়ি। গত 4 বছরে জেঠুর সাথে 4 জায়গায় গেছি। 3টে কনফারেন্স আর একটা ভূতের বাড়ি। সে গল্প বলবো কোনোদিন। আমার কলেজের শীতের ছুটি পড়েছে আজ থেকে, তাই আজই মিশন জেঠুর বাড়ি। তারপর বিপ্লব বাবু, পড়াশোনা কেমন চলছে? ভালোই।
তোর ফেভারিট কচুরি আনতে বলেছি ভৈরবকে। ওটা তো তোমার এখানে এলে প্রথম দিনের আমার ম্যান্ডেটরি ব্রেকফাস্ট। কিন্তু বলছিলাম কি, এখনো তো আমার দিন 15 ছুটি, চলো না কোথাও যাই। কোথায় যাবি? কাছাকাছি কোথাও, যেখানে তোমার গাড়ি নিয়েই যাওয়া যাবে। তুই আর ভৈরব মিলে ঠিক কর। আমার হাতেও এখন বিশেষ কোনো কাজ নেই, ঘুরে আসাই যায়। বলছিলাম, ইলম বাজার যাবে? খবরের কাগজটা মন দিয়ে পড়ছিস তাহলে? তোমার থেকেই শেখা। তবে আমার মনে হয় কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। তুই কি গোয়েন্দাগিরি শুরু করবি নাকি? আরে না না না, তাহা কেন, তবে এটা তো সাধারণ কিছু নয়। তোর মধ্যে আমার ছোটবেলাটা দেখতে পাই। চল তাহলে, ব্যবস্থা কর। আমি সব দেখে নিয়েছি, একটা দারুণ গেস্ট হাউস আছে। ওখানেই সব অর্গানিক চাষ হয়, সবজি, মাছ, স্থানীয় মানুষদের কর্মস্থানও হয়। ওই জায়গাটা থেকে ওই 10 কিলোমিটার দূরে। সব হোমওয়ার্ক করে এসেছিস দেখছি, গুড গুড। আমি একটা লজ্জার হাসি দিলাম। তারপর সারা দিনটা হু হু করে কেটে গেল। জেঠুর পরিচিতি ব্যবহার করে গেস্ট হাউসে বুকিং পাওয়া গেল। পরশুদিন ভোরে বেরোবো। আমি আর ভৈরবদা জিনিসপত্র গোছগাছে লেগে গেলাম। কাল জায়গাটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, নাহলে আবার জেঠু খুব রেগে যান। ভোর ভোর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কাল পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তবু ভোরবেলা ভৈরবদার এক ডাকেই উঠে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়ি। 3 জনের 3টে লাগেজ গাড়ির ডিকিতে নিয়ে। ডিসেম্বরের ভোরবেলার আবহাওয়া বেশ ঠান্ডা, তবে জেঠুর স্করপিওর হট ব্লোয়ারটা সত্যি দারুণ। ভৈরবদার গাড়ি চালানোর হাত খুব ভালো, আমাকেও ওই শিখিয়েছে। এবার হাতটা সেট করে নিতে হবে। শক্তিগড়ে কচুরি, ল্যাংচা আর শশা দিয়ে প্রাতরাশ সেরে গাড়ি এগিয়ে চলল ইলামবাজারের উদ্দেশ্যে। দার্জিলিং মোড় থেকে ডান দিক নিতেই বিরাট জ্যাম। বিরক্তির স্বরে বলে উঠল ভৈরবদা, কি হলো আবার? ভূতে রাস্তা জ্যাম করেছে যাতে আমরা পৌঁছতে না পারি। জেঠুর কথা বলার ধরনে 3 জনেই আমরা হেসে উঠলাম। প্রায় আধ ঘন্টা পর জ্যাম পরিষ্কার হলো। একটা বালির লরি এক্সেল ভেঙে এই বিপত্তি। বাকি রাস্তায় আর কোনো সমস্যা হয়নি। বেলা 11টা নাগাদ আমরা ইলামবাজারে জঙ্গলের রাস্তায় পৌঁছে গেলাম। দিনের বেলায় যে কোনো জঙ্গলের রাস্তায় আমার মনটা ভালো হয়ে যায়। জেঠুর কথা মতো জানলা খুলতেই এক ঝলক টাটকা ঠান্ডা হাওয়া এসে চুলটা এলোমেলো করে দিল। সাথে দিয়ে গেল শীতের শিহরণ। সামনে ছায়া ঘেরা রাস্তা, পাতা আর রোদের আঁকিবুঁকি রাস্তা জুড়ে। এইসব দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে তন্ময় হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরল জেঠুর কথায়। আমার মনে হয় অ্যাক্সিডেন্টগুলোর জায়গায় পৌঁছে গিয়েছি। ভৈরবদা, যদি খেয়াল রাখতে পারো একবার গাড়িটা দাঁড় করিও তো। কেন, কি করবি? এমনি। আরো 500 মিটার দূরেই পুলিশের একটা পেট্রোলিং জিপ দেখা গেল। ভৈরবদা, ওই পুলিশের গাড়িটার কাছে একটু দাঁড় করাও না। ভৈরবদা পুলিশের গাড়িটা পেরিয়ে রাস্তার পাশে গাড়িটা দাঁড় করালো। আমি নেমে যাওয়ার সময় জেঠু বললেন, পুলিশের থেকে বেশি কিছু জানতে পারবি বলে মনে তো হয় না, তবু চেষ্টা করে দেখ। আধ ঘন্টা পরে যখন ফিরে এলাম তখন আমার মুখে তৃপ্তির হাসি। পুরো রাস্তাটা ভালো এসে ফরেস্ট বাংলোর 1 কিলোমিটার আগে টায়ার পাংচার। আমি আর ভৈরবদা টায়ার বদলে গাড়ি স্টার্ট করে একটু যেতে না যেতেই আর একটা টায়ার পাংচার। জেঠু চিন্তিত মুখে বললেন, সত্যি কি কেউ চায় না যে আমরা যাই? এবার জেঠুর কথায় আর হাসি পেল না। ভৈরবদা বলল, আমি ওই বাংলোতে ফোন করছি, ওদের কোনো গাড়িতে আপনি গিয়ে ঘরে রেস্ট নিন। আমি আর বিপ্লব গাড়িটা সারানোর ব্যবস্থা করি। একটা মোটর ভ্যান আসতে দেখে জেঠু হাত দেখিয়ে সেটাকে দাঁড় করালেন। তোরা গাড়িটার ব্যবস্থা কর, কোনো ফোন করতে হবে না, আমি এটাতে করেই চলে যাচ্ছি। ভ্যান চালক দাদার থেকে জানা গেল 1 কিলোমিটার দূরে একটা টায়ার সারানোর দোকান আছে। বিপ্লব, তুমি তাহলে জেঠুর সাথে যাও, লাগেজগুলো নিয়ে যাও, লাগেজগুলো নামিয়ে এই ভ্যানেই ফিরে এসো। জেঠুকে পৌঁছে দিয়ে ফিরে আসার পর আমি গাড়ির কাছে এসে দাঁড়ালাম, আর ভৈরবদা জ্যাকের ওপর গাড়িটা দাঁড় করিয়ে টায়ার দুটো ভ্যানে তুলে চলল টায়ার সারানোর দোকানের উদ্দেশ্যে। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে আছি, একটা শীতে ঠান্ডা লাগছে।
কলকাতায় এখন খুব ঠান্ডা না থাকলেও এই জঙ্গলের মধ্যে গাছের ছায়া ঘেরা রাস্তায় একটা শিরশিরানি রয়েই গেছে। একটা চায়ের দোকানও নেই আশেপাশে। জেঠুর কথাটা হঠাৎ মনে পড়ে গেল। সত্যি কি কেউ চায় না যে আমরা যাই? দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, প্রায় 40 মিনিট হয়ে গেল, অধৈর্য লাগছে। ফোনে নেটওয়ার্কও নেই। হঠাৎ একটা কুয়াশা যেন কোথা থেকে ঝুপ করে নেমে এলো আমার চারিদিকে। আমি নড়তে পারছি না। কুয়াশা যেন আরো ঘন হচ্ছে, চারিদিক যেন বরফের মতো ঠান্ডা। আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আমি চিৎকার করতে চাইছি, দৌড়ে পালাতে চাইছি, কিন্তু কিন্তু পারছি না। আস্তে আস্তে আমার চোখ বুজে আসছে। এই হয়তো শেষ সময়। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে একটা একটা যেন আবছায়া নারী মূর্তি যখন চোখ খুলল তখন আমি রিসর্টে জেঠুর ঘরের খাটে শুয়ে আছি। জেঠু গম্ভীর মুখে বসে আছেন। ভৈরবদার চোখে মুখে উৎকণ্ঠা। আমি উঠে বসতেই জেঠু জিজ্ঞাসা করল, কিরে, ঠিক লাগছে এখন? আমি টায়ার সারিয়ে নিয়ে ফিরে তো চিন্তায় পড়ে গেছিলাম, দেখি তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছো। আচ্ছা, কি হয়েছিল? ভৈরবদার প্রশ্নের উত্তরে আমি সবটা খুলে বলি। শুনে দুজনেই বাকরুদ্ধ হয়ে যায়। ঘরে যেন পিন পড়লেও শব্দ হবে। যা, তোরা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিতে বলে দিচ্ছি। গিয়ে খেতে হবে, রুম সার্ভিস নেই। আর হ্যাঁ, গিজার নেই, কিন্তু গরম জল চাইলে বালতিতে দিয়ে যাবে। জেঠুর কথায় নিস্তব্ধতা ভাঙল। একটু যেন সহজ করার চেষ্টা পরিস্থিতিটাকে। হ্যাঁ জানি, আমি আসার আগে সব পড়ে নিয়েছি। জেঠুর বাড়ি আসার আগে এই বনবাংলো তথা রিসর্টের ব্যাপারে আমি সবটা পড়ে নিয়েছিলাম। বাবলি অর্থাৎ ব্যুরো ফর অ্যাগ্রো বেসড লিঙ্কড ইন্ডাস্ট্রি দ্বারা পরিচালিত বাবলি শান্তি আলয় বা শর্টে BASA বিরাট এলাকা নিয়ে প্রজেক্ট। জৈব পদ্ধতিতে চাষাবাদ করা হয়। স্থানীয় মানুষদের উন্নতির জন্য সরকারি প্রজেক্ট। এটাকে অবশ্য রিসর্ট বলা ভুল, একদম প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু আছে শুধু, কিন্তু প্রকৃতির কোলে নিরালায় 2-3 দিন কাটানোর জন্য একেবারে আদর্শ। আমরা অবশ্য 7-8 দিনের জন্য বুক করেছি। লাক্সারি কম বলেই হয়তো এই ছুটির মরশুমেও খুব বেশি ভিড় নেই। বিপ্লব, এখানে সবচেয়ে ভালো জিনিস কি বলতো? কি? মোবাইল নেটওয়ার্ক একদমই নেই, প্রায় আরামসে নিজের মতো করে থাকা যাবে। সে ঠিক, কিন্তু কখনো তো দরকার পড়তেই পারে। যেমন আজ সকালে ফোনে নেটওয়ার্ক পেলে হয়তো তোমাকে ডাকতে পারতাম। তুই খুব ভয় পেয়ে গিয়েছিলি, তাই না? দেখো, ভয় ঠিক নয়, কিন্তু ওটা কি ছিল? এখন ওসব নিয়ে ভাবিস না, সব ঠিক হবে। সন্ধ্যাবেলা 10 কিলোমিটার দূরে বাজার থেকে তেলে ভাজা আর মুড়ি আনা হলো। ওটাই এখানে সবচেয়ে কাছের বাজার। মুড়ি তেলে ভাজা নিয়ে জেঠুর ঘরে গুছিয়ে আলোচনায় বসা গেল। এখানে শীতটা বেশ বেশি। এই জঙ্গলের ভেতরটা এত চুপচাপ যে ঝিঝির ডাক যেন মাইকে শোনা যাচ্ছে। বল, কি কি পয়েন্ট আছে? আচ্ছা, তার আগে বল, এখন শরীর ঠিক আছে তো? শরীর একদম ফিট। বাকি পয়েন্টগুলো হলো, 1, গত 1 মাসে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে। 2, সবকটা অ্যাক্সিডেন্ট এই 1 কিলোমিটার রাস্তার মধ্যেই হয়েছে। 3, প্রত্যেকে উচ্চ মধ্যবিত্ত এবং দামি গাড়ি ব্যবহার করে। 4, একটা ইম্পর্টেন্ট বিষয় হলো 5 জন একে অপরকে চিনত এবং এই এলাকাতেই আরেকটা রিসর্টে এই 5 জন আরো 4 জনের সাথে 2 মাস আগে একসাথে উঠেছিল। এই খবরটা কোথায় পেলি? একটা প্রেসে ফ্রিল্যান্সের কাজ করে একটা ফ্রিল্যান্সের প্রেস কার্ড পাওয়ার কিছু সুবিধা তো আছে জেঠু। তোর অনার্স পড়ার মাঝে এটা কবে শুরু করলি? আমায় বলিসনি তো। এই তো 1 মাস হলো, সারপ্রাইজ দেবো বলে বলিনি। এই প্রেস কার্ডের সুফলে কিছু খবর সকালে ওখানে পেট্রোলিং জিপের থেকে পেয়েছি। বাকি খবর কাল থানায় গিয়ে পাবো।
এখানকার ইন্সপেক্টর আবার আমার এক বন্ধুর সম্পর্কে মামা হয়। হ্যাঁ, কাল সকালে দেখা করতে বলেছেন। সাব্বাস, তৈরি হয়ে এসেছিস। কিন্তু বাকি 4 জন কারা? তাদের ঠিকানাও কাল পেয়ে যাব। আমার কেন জানি না মনে হচ্ছে এরপরে ওরাই টার্গেট। সত্যি যদি সেটা হয় তাহলে ওদের বাঁচাতে হবে। কথা শেষ হতে না হতেই ঘরের সব আলো দপদপ করে উঠে নিভে গেল। দরজা জানলা বন্ধ করা সত্ত্বেও ঘরের ভিতর সকালের মতো সেই দম বন্ধ করা কুয়াশাটা যেন ফিরে এসেছে। মোবাইলের টর্চের আলো জ্বালতে দেখা গেল 3টে মোবাইলই অদ্ভুতভাবে বন্ধ হয়ে গিয়েছে। এক অদ্ভুত অপার্থিব গন্ধে যেন যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। কি ঠান্ডা! মিনিট 2 পরে এক ঝটকায় সব জানলা দরজা খুলে একটা ঝড় বেরিয়ে গেল। ঘরের লাইট স্বাভাবিক, ফোনগুলো পর্যন্ত ঠিকঠাক চলছে। শুধু আমরা 3 জন যেন পাথর হয়ে গেছি। জেঠু বললেন, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু কোনোভাবে জেনে নিতে হবে যে কারেন্ট গেছিল কি না। আমার অভিজ্ঞতা বলছে আমাদের চিন্তা ভাবনা সঠিক পথেই এগোচ্ছে, তবে এই রহস্য অনেক গভীরে। একটা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি। হোঁচট খেয়ে পড়ছি, আবার উঠে ছুটছি। হাত পা কেটে গিয়ে রক্ত পড়ছে, তবু দৌড়াচ্ছি। ওই তো সামনে রাস্তা। সব শক্তি লাগিয়ে দৌড়লাম, কিন্তু এ কি? রাস্তায় একটা মেয়ের লাশ। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। চাঁদের আলোয় বোঝা যাচ্ছে চারিদিকে চাপ চাপ রক্ত। আমি এগিয়ে যাচ্ছি। হঠাৎ লাশটা এক ঝটকায় উঠে বসে আমার দিকে তাকালো। সে কি বিভৎস মুখ, চোখে যেন আগুন জ্বলছে। তাকিয়ে আছে সেই অপার্থিব অবয়ব। মুখ নড়ছে না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, বাঁচতে চাস তো চলে যায় এখান থেকে, না হলে তোরাও। আস্তে আস্তে জঙ্গলে দাবানল শুরু হচ্ছে। কি ভয়ানক আগুন! সেই আগুনের তেজ যেন ওই লাশের চোখে। কান ফাটানো হাসি আসছে চারিদিক থেকে। আমি কান চেপে ধরেছি। আগুন এগিয়ে আসছে। আমি কলে পড়া ইঁদুরের মতো গুটিয়ে যাচ্ছি। আগুন! বিপ্লব, এই বিপ্লব, কি হয়েছে? ভৈরবদার ডাকে ধর্মর করে উঠে বসলাম। সারা শরীর চপচপ করছে ঘামে, গলা শুকিয়ে কাঠ। চিৎকার করছিলে কেন? স্বপ্ন দেখেছো? স্বপ্নই হবে বোধহয়। কি ভয়ানক! এত ভেবো না, শুয়ে পড়ো। জল খেয়ে শুলাম আবার। এ কি সত্যি স্বপ্ন ছিল? একটা চামড়া পোড়া গন্ধ কিন্তু নাকে আসছে। সকালে ভৈরবদার ডাকে ঘুমটা ভেঙে গেল। রাতে ওই পোড়া গন্ধ আসছে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল। কত নাম না জানা পাখি ডাকছে। একটা পুলওভার চাপিয়ে জেঠুর ঘরের দিকে এগোতেই দেখি জেঠু পুকুর পাড়ের দিক থেকে হেঁটে আসছে। গুড মর্নিং। আমার মর্নিং ওয়াক হয়ে গেল। তা কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? আর বলবেন না জেঠু, বিপ্লব রাতে ঘুমের মধ্যে আগুন আগুন করে চিৎকার করছিল। এই শীতেও ঘেমে নেই একসা। সে কি রে, কি হয়েছিল? সব বলছি, আগে চলো দেখি এরা চা করেছে কিনা। আমরা 3 জন হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম রান্নার জায়গার দিকে। দেশি গরুর দুধের ঘন গরম গরম চা হাতে নিয়ে স্বপ্নের কথাটা খুলে বললাম। জেঠু সবটা শুনে বললেন, সব হিসাব গোলমাল হয়ে যাচ্ছে রে। অনেক কিছুই আমাদের জানার বাইরে, তাই মেলাতে পারছি না। একটা প্রতিশোধের ব্যাপার মনে হচ্ছে। আর ওই অশরীরই তোকে মাধ্যম করে আমাদের কিছু বলতে চাইছে, কিন্তু তাহলে চলে যেতে বলছে কেন? সকাল থেকে আর কোনো সমস্যা হয়নি। আমরা সঠিকভাবেই থানায় পৌঁছেছি। ভাগনার বন্ধু আর তার জেঠু বলে আদর আপ্যায়ন ভালোই পেয়েছি। সাথে পেয়েছি দরকারি ইনফরমেশন। এরা 9 জন পুরনো বন্ধু, এখন সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বহুদিন পর গত জুলাই মাসে
এরা একটি রিইউনিয়নের জন্য মিলিত হয় কাছের একটি রিসর্টে। 3 দিনের বুকিং ছিল, শুক্র, শনি, রবি। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সবাই শনিবার রাতেই ফিরে যায়। প্রথম 4টে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন পুলিশের কাছে এই তথ্য আসে, তখন পুলিশ বাকি 5 জনকে ডেকে জেরা করেছিল। কারোর কাছেই কোনো সঠিক উত্তর ছিল না। সবার নাকি একসাথে কাজ এসে গিয়েছিল, তাই একদিন আগেই ওরা ফিরে যায়। পুলিশের সন্দেহ হলেও কোনো তথ্য প্রমাণ নেই। সবার লোকাল থানায় যোগাযোগ করা হয়েছে, কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। একটা খুব জরুরি তথ্য হলো, সেই সময় শনিবার শেষ রাত্রিতে সব কজনের মোবাইলের নেটওয়ার্ক জঙ্গলের ওই এলাকায় ছিল যেখানে এখন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। পঞ্চম অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাকি 4 জনকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই জঙ্গলের পথে না আসতে, বিশেষ করে রাত্রিতে। তদন্তের খাতিরে হয়তো সবাইকে আবার ডাকা হবে। থানা থেকে বেরিয়ে সামনে একটা ছোট দোকান থেকে পেটাই পরোটা, ঝাল ঝাল আলুর তরকারি আর পান্তুয়া দিয়ে প্রাতরাশ সারতে সারতে নিজেদের মধ্যেই কথা বলছিলাম। পাশের বেঞ্চে বসা এক বয়স্ক মানুষ অনেকক্ষণ থেকেই আমাদের উপর নজর রাখছিল। দাম মিটিয়ে বেরিয়ে আসতেই পিছন পিছন বেরিয়ে এলো। গাড়িতে ওঠার ঠিক আগেই বলল, বাবু, হ্যাঁ বলুন। আপনারা কি পুলিশের লোক? না তো, কিন্তু কেন বলুন তো? না, এমনি। লোকটা ফিরে যেতে উদ্যত হতেই জেঠুর ইশারায় আমি লোকটাকে দাঁড় করালাম। বলছি, আপনার কিছু বলার থাকলে বলুন। পুলিশের লোক না হলেও হয়তো আপনার সাহায্য হয়ে যাবে। বাবু, আমি অনেকবার পুলিশকে বলেছি, পুলিশ আমার কথা শোনে না। আমার মেয়েটা হারিয়ে গেছে। ওর বিয়ে দিয়েছিলাম পাশের গাঁয়ে। একদিন সকালে ও নাকি অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে। ওর শ্বশুর বাড়ি থেকে এমনটা জানিয়েছে। কিন্তু আমার মেয়ে অমন নয়। আমি রোজ স্বপ্ন দেখি আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, ওর গায়ে রক্ত, ওর চারিদিকে আগুন। আপনাদের দেখে কেন জানি না মনে হলো আপনারা আমার কথা শুনবেন। কথাটা শুনে জেঠুর চোখ জলজল করে উঠল। আপনি আমাদের সাথে আসতে পারবেন? কোথায়? বেশি দূর না, আপনাকে গাড়িতে করে নামিয়ে দেবো ফেরার সময়। ভদ্রলোককে নিয়ে আমরা আমাদের রিসর্টে ফিরলাম। জেঠুর অনুসন্ধিৎসু মন কিছু একটা খুঁজে পেয়েছে। ভদ্রলোককে নিয়ে নিজের ঘরে একা চলে গেলেন জেঠু। আমরা ফিরে এলাম আমাদের ঘরে। প্রায় 1 ঘন্টা পর আমাদের ডাক পড়ল। যা, ওকে ওর বাড়ির কাছে ছেড়ে দিয়ে আয়। জেঠুর কপালে চিন্তার ছাপ। ভদ্রলোককে বাড়িতে ছেড়ে রিসর্টে ফিরে জেঠুর কাছে যা শুনলাম তা মোটামুটি এই রকম। ভদ্রলোকের নাম অর্জুন সামন্ত। একটা মিলে চাকরি করতেন। সেটা উঠে যাওয়ার পর একটা বাইক সারানোর দোকান দেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার। অনেক কষ্টে বড় মেয়ে কাবেরীকে বিয়ে দেন পাশের গ্রামে লক্ষণ বোসের ছেলে শুভম বোসের সাথে। লক্ষণ বোসের চালের আড়ত, সচ্ছল পরিবার। তবুও 15 টাকার দাবি ছিল ভালোই। অর্জুনবাবু অনেকটা মেটাতে পারলেও জামাইয়ের বাইকটা দিতে পারেননি। তাই নিয়ে মেয়েকে রোজই খোঁটা শুনতে হতো। জুলাই মাসে একদিন সকালে কাবেরীর শ্বশুর বাড়ি থেকে জানানো হয় কাবেরীর চরিত্র খারাপ ছিল, অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে। সেই থেকে থানায় চক্কর কাটছেন অর্জুনবাবু। গত 1 মাস ধরে উনি মাঝে মাঝেই একটা স্বপ্ন দেখছেন, তার মেয়ে রাস্তায় পড়ে আছে। চারিদিকে চাপ চাপ রক্ত, আর সারা জঙ্গলে আগুন জ্বলছে। এ তো আমার পুরো কথাটা শেষ হওয়ার আগেই জেঠু বললেন, হ্যাঁ, ঠিক তোর স্বপ্নের মতো। তুই থানা থেকে পারলে এই লক্ষণ বোসের ব্যাপারে আরো খবর নে, বুঝলি? ওরা কোনো মিসিং ডায়েরি করেছিল কিনা, ওই সময় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আছে কিনা।
আর এই 4 জন যারা বেঁচে আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি। আমার ইনস্টিংক্ট বলছে এই দুটো ঘটনার মধ্যে কিছু তো মিল আছে। কাবেরীর একটা বোন আছে শিউলি, ওর সাথেও একবার কথা বলতে হবে। অনেকগুলো প্যাঁচ রে, জ্বর ছড়াতে সময় লাগবে। সেই দেরি হয়েই গেল। রাহুল ঠিক করেছিল সন্ধ্যার আগে ইলামবাজার পেরিয়ে যাবে। 5 জন নেই আর। ও ভূতপ্রেতে বিশ্বাস করে না, কিন্তু ওর মনেও এই জঙ্গলটার প্রতি একটা ভয় এসে গেছে। আজকের দিনটাও বড় অদ্ভুত কাটল তার। যে কাজটা 2 ঘন্টায় হওয়ার কথা, সেই কাজটা 4 ঘন্টা লাগলো। সমস্ত ব্যবস্থা, টাকা পয়সা সব দেওয়াই ছিল। আজ টেন্ডারের বাকি খবর পাওয়ার কথা, সেই মতো টেন্ডার বদলাবে, মোটা টাকা খাওয়াতে হয় এর জন্য। সবই ঠিক ছিল, কিন্তু টেন্ডারের ফাইলটা অদ্ভুতভাবে খুঁজে পাওয়া গেল না অনেকক্ষণ। আবার হঠাৎ করেই খুঁজে পাওয়া গেল। তারপর কোনো কারণ ছাড়াই টায়ারটা পাংচার হয়ে গেল। স্টেপনি লাগানোর পর আরও একটা। পাংচার ঠিক করতে অনেক সময় লাগলো। রাহুল ঠিক করতে পারছে না আজ ফিরবে কিনা, নাকি ঘুর পথে ফিরবে। ঠিক এই সময় কল্যাণের ফোন। হ্যাঁ বল। কোথায় তুই? বর্ধমান। ইলামবাজারের জঙ্গলে চলে আয়, যত তাড়াতাড়ি পারিস। কেন? না, ওখানে আমি যাব না। ওই 5 জনকে কে মেরেছে খবর পেয়েছি, তাড়াতাড়ি আয়, না হলে আমরাও। হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। তারপর আর কিছুতেই লাগলো না। রাহুল কি করবে ঠিক বুঝতে না পেরে রওনা দিল ইলামবাজারের উদ্দেশ্যে। তারপর সেই জায়গাটাতে পৌঁছতেই গা ছমছম করে উঠল তার। সে কল্যাণকে আবার ফোন করল। হ্যালো। হ্যাঁ কল্যাণ, আমি এসে গেছি। কোথায় তুই? এসে গেছি মানে? কোথায় এসে গেছিস? আমি তো বাড়িতে। বাড়িতে? তুই যে আমায় বললি ইলামবাজার জঙ্গলে আসতে। আমি পাগল নাকি? আমি তো আজ বাড়ি থেকে বেরোইনি। আর ফোন তো খারাপ ছিল, সার্ভিস সেন্টারে ছিল। এই তো ডেলিভারি পেলাম। আর তুই ওখানে কি করছিস? কেন গেলি? ওহ, পালা ওখান থেকে। রাহুল, রাহুল, হ্যালো। রাহুলের ফোনটা কোনো কাজ করছে না। সে বুঝতেই পারছে না কি হলো। কি ফোন করছিল তখন? এখন হঠাৎ ফোনটা সাদা হয়ে গেল কেন? তারপর গাড়িটা ঘোরাতে গিয়েই আর দেরি করা যাবে না বিপ্লব। 6 নম্বর অ্যাক্সিডেন্টটাও হয়ে গেল। তোর বন্ধুর মামার হেল্প লাগবে এবার। চটপট থানায় চল। থানায় ইন্সপেক্টরের ঘরে বসে আছি আমরা 3 জন। দেখুন, কেসটা আমরা কিছুটা ইনভেস্টিগেট করেছিলাম। লক্ষণ বোস এখানকার প্রভাবশালী লোক, কোনো প্রমাণ সেভাবে পাইনি। রাজনৈতিক চাপ হচ্ছিল তাই। কিন্তু এবার তদন্ত এগোতে হবে। লক্ষণ বোস আর ওর ছেলেকে থানায় ডাকুন। আর ওই বেঁচে থাকা 3 জনকেও ডাকতে হবে। যদি ওদের বাঁচাতে হয় তাহলে এই ঘটনার মূলে যেতে হবে। ঠিক আছে, এই দেখছি আমি কতটা হেল্প করা যায়। সারাদিন ঝড়ের মতো কেটে গেল। অর্জুন সামন্তর থেকে আর বেশি কিছু খবর পাওয়া গেল না। কিন্তু জেঠু কোথাও একটা বেরিয়ে গিয়েছিলেন, ফিরলেন প্রায় 2 ঘন্টা পরে। এরই মধ্যে ইন্সপেক্টর ফোন করে জানালেন কাল থানায় আসতে, বাকিরাও আসছে। থানায় আজ অনেক লোক। অর্জুন সামন্তকে বাইরে বসানো হয়েছে। জেঠু কথা শুরু করলেন। দেখুন, আপনারা সবাই কিছু একটা লুকোচ্ছেন। এতে কিন্তু আপনাদেরই লোকসান হবে। 6 জনের মৃত্যু হয়েছে, আরও হতেই থাকবে। এটা থেকে বাঁচতে গেলে আমায় সব সত্যিটা খুলে বলুন। নতুন কি আর বলবো? কি বলবো? ওই মেয়ের চরিত্র খারাপ ছিল, আগেও বলেছি। চুপ করুন। আমি আপনার প্রতিবেশীদের থেকে অনেক খবর পেয়েছি। কেউ ওর চরিত্রের দোষ বলেনি, উল্টে আপনাদের অত্যাচারের সব খবর পেয়েছি। আপনি একদম বাজে কথা বলবেন, একদম বাজে কথা বলবেন না। আপনি জানেন না আমি কে। আপনিও জানেন না যে আমি কে। আপনি যার জোরে এত লাফাচ্ছেন না, তার সাথেও কথা হয়েছে আমার।
একটা প্রমাণ পেলে কিন্তু সেও পিছনে তাকাবে না। অগত্যা এবার জেঠু ওই তিনজনের দিকে ঘুরে বললেন, আপনারা সেদিন রাত্রে জঙ্গলে কি করতে গেছিলেন? আমরা যাইনি। একদম বাজে কথা বলবেন না। আপনাদের মোবাইল নেটওয়ার্ক বলছে আপনারা ওখানে ছিলেন। আর কাল আমি নিজে জঙ্গলের ভেতরে ব্ল্যাকে বিক্রি করা কেরোসিনের দোকানটা থেকেও কিছু খবর কিন্তু পেয়েছি। 4 ড্রাম কেরোসিন কেন কিনেছিলেন আপনারা? এবার আর কারো মুখে কথা নেই, পিন পড়লেও শব্দ হবে। ইন্সপেক্টর সাহেব, এদের আপাতত কাস্টাডিতে রাখুন, কিছুটা আইনের স্বার্থে আর কিছুটা এদের জীবনের স্বার্থে। পারিপার্শ্বিক প্রমাণ যা আছে তাদের কাস্টাডিতে রাখতে আইনগত বাধা নেই। বাকি তদন্তটা একসাথে করতে হবে। আমার বিশ্বাস বডিটা জঙ্গলেই কোথাও পোঁতা আছে, ওটা পেলেই সব প্রমাণ হবে। আর লক্ষণবাবু, আপনি আর আপনার ছেলেও কিন্তু সাবধানে থাকবেন। বাকিটা আজ রাতে আমি দেখছি। জেঠুর গতকালের অভিযানের ফলাফল বোঝাই যাচ্ছে। পুলিশ আর আমরা একসাথে জঙ্গলের অনেকটা জায়গা তল্লাশি চালিয়েও কিছুই পেলাম না। বিকালের দিকে জেঠু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমায় বলে গেলেন, আজ রাতে কিন্তু তোর উপর ধকল যাবে, মনের জোর বাড়া। রাত তখন 12টা। আমি, জেঠু, অর্জুন সামন্ত আর ভৈরবদা জেঠুর ঘরে। 4টে মোমবাতি জ্বলছে। জেঠুর সামনে একটা ছক্কাটা কাগজ। জেঠু চোখ বুজে ধ্যানমগ্ন ভঙ্গিতে। আমি বসে আছি, একটা অস্বস্তি হচ্ছে, শরীরটা ভারী হয়ে আসছে। কেমন যেন পোড়া গন্ধে ঘরটা ভরে যাচ্ছে। কাবেরী, জলদ গম্ভীর স্বরে জেঠু ডাকলেন। আমার নিজের শরীরে কোনো অধিকার নেই মনে হচ্ছে। আমার শরীরের ভিতর থেকে উত্তর এলো, আমাকে এখানে এভাবে কে ডেকে এনেছে? কেন? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। পুরো ঘটনাটা বলো। না, কাউকে কিচ্ছু বলবো না। তোমার মুক্তি নেই কাবেরী, আমি তোমায় মুক্তি দিতে পারি। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। প্রতিশোধ তোমায় আরো কালো অন্ধকারে ঠেলে দেবে। প্রতিশোধ শেষ হওয়ার পরেও তোমার মুক্তি হবে না। তোমার বাবা এখানে আছেন, তার অন্তত সত্যিটা জানা উচিত। বলো কাবেরী, তোমার অপরাধীদের শাস্তি হবে, বলো আমাদের। আমার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। বাবা বাইক দিতে পারেনি বলে রোজ রোজ অত্যাচার করতো আমার উপর। সেদিন সব সীমা ছাড়িয়ে যায়। আমার স্বামী তার মদ্যপ বন্ধুকে ডেকে আমার ঘরে ঢুকিয়ে দেয়। সেই নোংরা জানোয়ারটা আমায় চিড়ে কাটছিল। আমি পাশে থাকা বুলদানি দিয়ে লোটার মাথায় মারি, সঙ্গে সঙ্গে সে মারা যায়। আমি অত্যাচারিত রক্তাক্ত শরীরে খিড়কির দরজা দিয়ে পালাচ্ছিলাম। রাস্তায় পড়ি ওই 9 জনের সামনে। তারা তখন নেশায় মত্ত। আমি না বুঝে সাহায্য চাই। আমায় থানায় নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে ওরা সবাই মিলে একসাথে পশুর মতো ছিঁড়ে খেয়েছে আমায়। কাবেরী আমার ভিতর থেকে কাঁদছে। অর্জুনবাবু মুখ ঢেকে বসে আছেন, যেন শরীরে সার নেই। আমি জঙ্গলে পড়েছিলাম, প্রচুর রক্ত বেরিয়েছিল, ওটার সামর্থ্য ছিল না। সে সময় ওই জানোয়ারগুলো আমার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়। আমার শরীরে পালানোর মতো শক্তিটুকু ছিল না। কিন্তু তোমার মৃতদেহ? ওরা নিয়ে গিয়ে পাথর বেঁধে কোপাইয়ের জলে আমাকে ডুবিয়ে দেয়। আমি কাউকে ছাড়বো না। একে একে 6টাকে ভুলিয়ে এনে এখানে শেষ করেছি তো, এই দিনটিকেও আনবো। তারপর আমার স্বামী আর আমার শ্বশুর। না কাবেরী, ওদের শাস্তি আইন দেবে। আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। তুমি এই প্রতিশোধের পথ ছাড়ো। হ্যাঁ মা, ছেড়ে দে মা,
উনি যখন বলছেন তোর মুক্তির ব্যবস্থা করবেন, তখন ছেড়ে দে। উনি যখন তোকে ডেকে আনতে পেরেছেন, তখন তোর মুক্তি আর ওদের শাস্তি দুই হবে। কে শাস্তি দেবে? আইন? ওই পুলিশ ইন্সপেক্টর যে আজ চাপে পড়ে ওদেরকে আটকে রেখেছে, সেই পয়সাকে সেই সময় মামলা বন্ধ করে দিয়েছিল। আমার শ্বশুর আর এদের সবার থেকে পয়সা খেয়েছে। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। তীব্র চিৎকারের শেষ কথাটা বলেই কাবেরী যেন ঝড় তুলে বেরিয়ে গেল। আমি লুটিয়ে পড়লাম। জ্ঞান আছে, সব বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। জেঠু জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু যেন চঞ্চল। হঠাৎ চোখ খুলে বললেন, সব শেষ। একটা ফোন এলো জেঠুর ফোনে, একটা মহিলা কণ্ঠস্বর। থানা আর আমার শ্বশুর বাড়ি দুই চলছে। আমার প্রতিশোধ শেষ। আপনি ভালো লোক, পারলে আমার বাবাকে সাহায্য করবেন। আমার মুক্তি চাই না। ফোনটার ডিসপ্লেতে কোনো নম্বর নেই, শুধু কালো ধোঁয়ার মতো কিছু আর একটা চামড়া পোড়া গন্ধ।